আগামী মার্চ মাসের মাঝামাঝি সময় মার্কিন প্রেসিডেন্ট মিস্টার ডোনাল্ড ট্রাম্প দিল্লি সফরে আসবেন। তিনি যখন দিল্লিতে আসবেন ঠিক সেই সময়টাতে তিনি শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করবেন। একইভাবে তিনি বাংলাদেশ নিয়ে খেলছেন, ডক্টর মোহাম্মদ ইউনূসকে নিয়ে খেলছেন। এবার ভারত থেকে নিশ্চিত কোনো পদক্ষেপের আজ পেতেই জেনারেল ওয়াকারুজ্জামান মুখ খুললেন। ওয়াকিবহুল মহল মনে করছে মোহাম্মদ ইউনূস যদি পদত্যাগ না করেন তাহলে বাংলাদেশে ভারতীয় সেনা ঢুকতে পারে, আর সেটা হবে মার্চেই। শেখ হাসিনাকে মসনদে বসিয়ে ভারতীয় সেনা বড়সড় জঙ্গি দমন অভিযান করতে পারে বাংলাদেশে। তবে কি আবারও একটি নতুন কিংস পার্টির আত্মপ্রকাশ ঘটলো? কিংস পার্টি মানে হচ্ছে কিং এর ছত্রছায়ায় পরিচালিত। এটা কেমন করে কিংস পার্টি হলো তা তো বুঝতে পারলাম না। কিন্তু আজকে নতুন দল আত্মপ্রকাশের পর এই যে আমাদের ছাত্রদের মধ্যে হান্নান মাসুদ তার একটা বক্তব্যকে ঘিরে তেলবাজির যে নমুনা, এই নতুন দলটাও তেলবাজ মুক্ত হতে পারবে না। জুম্মায় 8 দিন হয় রাজনীতিতে আসছে। নাহিদ ইসলাম গণতন্ত্রের ইমাম। আওয়ামী লীগ সম্পর্কে বেশ গুরুত্বপূর্ণ একটা মন্তব্য করলেন মাহমুদুর রহমান মান্না। তর্কের খাতিরে যদি ধরেই নেওয়া যায় যে বিএনপি সব থেকে বেশি ভোট পাবে কিংবা সব থেকে বেশি আসন পাবে, তাহলেও তো দ্বিতীয় অবস্থানে আওয়ামী লীগ চলে যাবে। আওয়ামী লীগ দ্বিতীয় সর্বোচ্চ ভোট পাবে এবং দ্বিতীয় সর্বোচ্চ আসন পাবে। সেটাকে আপনারা ঠেকাবেন কি করে? বেগম খালেদা জিয়ার ছেলে তারেক রহমান উনি কিন্তু বিএনপি করেন। শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয় উনি কিন্তু আওয়ামী লীগ করেন। যে জামাত ইসলামের যে প্রতিষ্ঠাতা আবুল আলা মওদুদী, ওনার কিন্তু সন্তানরা আপনার জামাত ইসলাম কেন করে না? ছাত্ররা নিজেরাই নিজেদের জন্য, নিজেদের দলের জন্য চ্যালেঞ্জ হয়ে উঠল। তারা কি সুনির্দিষ্ট কোনো আদর্শ আমাদের সামনে তুলে ধরতে পেরেছে? তারা আসলে কোন আদর্শের কথা বলছে? আমি তো এটি খুঁজে পেলাম। বাংলাদেশটা আসলে দিন দিন কোন দিকে যাচ্ছে? এই বাংলাদেশটা কি সেই বাংলাদেশ? তো বন্ধুরা, ইতিমধ্যে ভিডিও ফুটেজ দেখে বুঝতেই পারছেন আজকের ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ একটি ভিডিও। দয়া করে আজকের ভিডিওটি কেউ স্কিপ করবেন না। বাংলাদেশ সেনাপ্রধান ওয়াকারুজ্জামান শেখ হাসিনা ও ডোনাল্ড ট্রাম্পকে নিয়ে আজকের ভিডিওতে এমন কিছু গুরুত্বপূর্ণ তথ্য জানতে পারবেন যা জানলে আপনিও ইতিমধ্যে অবাক হতে বাধ্য। তো বন্ধুরা, সেই সাথে আরো জানতে পারবেন বর্তমান বাংলাদেশের রাজনীতির প্রেক্ষাপট আসলে কোন দিকে যাচ্ছে। চলুন ভিডিওতে আজকে আর বেশি কথা বাড়িয়ে আপনাদের মূল্যবান সময়টি আমি নষ্ট করতে চাই না। সরাসরি আজকে আমরা চলে যাব মূল ভিডিওতে, আর সেখানে আজকে আমরা দেখব আজকের বাংলাদেশের আপডেট নিউজ। কিন্তু সেনাপ্রধানের যে বক্তব্য, সেই বক্তব্য অনেকে চুলচেরা বিশ্লেষণ করছেন। বিবিসি বাংলা একটা রিপোর্ট করেছে, কাদির কডল রিপোর্টটি উপস্থাপন করেছে। সেখানে শিরোনাম হচ্ছে সেনাপ্রধানের বক্তব্য থেকে কে কি বার্তা নিচ্ছেন। অর্থাৎ সেনাপ্রধান অনেকগুলো বিষয়ে কথা বলেছেন নির্বাচন নিয়ে, 18 মাসের মধ্যে নির্বাচন, কাদা ছোড়াছুড়ি বন্ধ করার কথা বলেছেন, এতে দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব বিপন্ন হবে, পিলখানা হত্যাকাণ্ডের কথা বলেছেন। অর্থাৎ এই বিষয়ে যাতে সবাই খুব যুক্তিসঙ্গত কথাবার্তা বলেন। আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ, র্যাব, বিজিবির ব্যর্থতা, সেনাবাহিনীর সীমাবদ্ধতা, সে কথাটাও কিন্তু তিনি বলেছেন। এই সমস্ত কথা তিনি কেন বললেন এ নিয়ে চুলচেরা বিশ্লেষণ হচ্ছে। বিবিসির বক্তব্য হচ্ছে যে জেনারেল ওয়াকারুজ্জামানের এই বক্তব্য দেওয়ার সময় তার শারীরিক ভঙ্গি এবং বক্তব্যের ভাষাও বেশ কঠোর মনে হয়েছে। রাজনীতিকদের কেউ কেউ এতে অবাক হয়েছেন। তিনি যে বডি ল্যাঙ্গুয়েজে ছিলেন এবং খুব মেপে মেপে কথাগুলো বলেছেন, কিন্তু বার্তাগুলো খুব স্পষ্ট। আর সেই কারণে বলছেন যে তার এই অবস্থানটা কেন, এতে রাজনীতিকরাও অবাক হয়েছে। কারণ অন্তর্বর্তীকালীন সরকারের গত 6 মাসে বিভিন্ন সময়ে বিভিন্ন অনুষ্ঠানে সেনাপ্রধান যেসব বক্তব্য দিয়েছেন, সেসব বক্তব্যের সঙ্গে সর্বশেষ বক্তব্যের পার্থক্য সহজেই দেখা যায়। অর্থাৎ এর আগে তিনি কিন্তু খুব গুরুত্বপূর্ণ কোনো বিষয় বলেননি, এমনি নর্মাল যেই বক্তব্যগুলো, প্রথাগত যে বক্তব্যগুলো, সেইগুলি তিনি দিয়েছেন। কিন্তু ওই রাওয়া ক্লাবের বক্তব্য যে ভাষা ছিল বেশ কঠোর এবং ইঙ্গিতপূর্ণ। বিশেষ করে জুলাই গণঅভ্যুত্থানের গত 5ই আগস্ট শেখ হাসিনার শাসনের পতনের দিনে রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠকের পর সেনাপ্রধান বক্তব্য দিয়েছিলেন। তার সেই বক্তব্যেই জানা গিয়েছিল শেখ হাসিনা ক্ষমতা ছেড়ে দেওয়া, অন্তর্বর্তী সরকার গঠনের বিষয় এবং সেই সময়ের পরিস্থিতি সম্পর্কে। সেদিনের বক্তব্যে তার ভঙ্গি এবং ভাষা তেমন কঠোর বা শক্ত ছিল না। তিনি নির্বিকারভাবে বলেছেন যে শেখ হাসিনা পদত্যাগ করেছেন এবং তিনি দেশ ছেড়ে চলে গেছেন, নতুন সরকার গঠন হবে, আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার জন্য তিনি বলেছিলেন। তাদের কেউ কেউ বলছেন গণঅভ্যুত্থানের পর অনেক ক্ষেত্রে অন্তর্বর্তী সরকার ব্যর্থ হয়েছে,
বিশেষ করে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে চরম উদ্বেগ শঙ্কা তৈরি হয়েছে। রাজনৈতিক দলগুলো বিভেদে জড়িয়েছে। সার্বিকভাবে এটিকে একটি নিয়ন্ত্রণহীন পরিস্থিতি হিসেবে দেখছেন অনেকে। এটা কিন্তু এই সমালোচনাটা প্রধান দল বিএনপি করছে, আরো অনেকগুলো রাজনৈতিক দল করছে যে আইন শৃঙ্খলা এবং সার্বিক পরিস্থিতি ভালো না। অন্তর্বর্তী সরকার 6 মাসে সার্বিকভাবে তাদের নিয়ন্ত্রণ কতটা প্রতিষ্ঠা করতে পেরেছেন এ নিয়ে মানুষের মধ্যে সন্দেহ রয়েছে, তাতে আস্থার অভাব। রাজনৈতিক দলগুলো মনে করছে অনেক ক্ষেত্রে সরকার তাদের অথরিটি বা নিয়ন্ত্রণ দৃশ্যমান করতে পারেনি। অন্যতম প্রধান দল বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিবিসিকে বলেছেন, রাজনৈতিক দলসহ সংশ্লিষ্ট পক্ষগুলো ঐক্যবদ্ধভাবে দায়িত্ব পালন করতে পারছে না। সে কারণে সেনা প্রধানকে সবাইকে সতর্ক করে বক্তব্য দিতে হয়েছে বলে তিনি মনে করেন। রাজনৈতিক দলগুলো আর সংশ্লিষ্ট পক্ষগুলো ঐক্যবদ্ধভাবে কাজ করার দরকার ছিল। তাদেরই সরকার হচ্ছে ইউনিট সরকার। সেই ক্ষেত্রে রাজনৈতিক দলগুলোর মধ্যে ব্যর্থতা আছে, সেই কারণেই সেনা প্রধান বক্তব্য দিয়েছেন। এটা মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বক্তব্য। সেনাপ্রধান রাজনৈতিক দলগুলোর বিভেদ সহ বিভিন্ন বিষয়ে বারবার সতর্ক করে কঠোর ভাষায় এই বক্তব্য দিয়েছেন মঙ্গলবার ঢাকায় রাওয়া ক্লাবে। সীমান্ত রক্ষী বাহিনী সদর দপ্তরে 2009 সালে হত্যাকাণ্ডে নিহত সামরিক কর্মকর্তাদের স্মরণে ওই অনুষ্ঠানের আয়োজন করা হয়। জেনারেল ওয়াকারুজ্জামান সতর্ক করে বলেছেন, নিজেরা কাদা ছোড়াছুড়ি, মারামারি ও কাটাকাটি করলে দেশ ও জাতির স্বাধীনতা বিপন্ন হবে। তিনি বলেন, এই দেশ সবার, আমরা সুখে শান্তিতে থাকতে চাই, আমরা চাই না হানাহানি, কাটাকাটি, মারামারি। এমন এক সময় সেনাপ্রধান বক্তব্য দিলেন যখন রাজনৈতিক দলগুলোর বিভেদ প্রকাশ্যে এসেছে। বিশেষ করে বিএনপি ও জামাতের ইসলামের নেতাদের মধ্যে বাকযুদ্ধ চলছে বেশ কিছুদিন থেকে। স্থানীয় সরকার নির্বাচন, সংস্কার, বিচার, এসব বিষয়গুলোর মধ্যে মতভেদ আছে। এসব ইস্যুতে দলগুলোর পাল্টাপাল্টি অবস্থান এখন দৃশ্যমান। অন্যদিকে গণঅভ্যুত্থানের নেতৃত্ব দেওয়া ছাত্র নেতাদের নতুন দল আত্মপ্রকাশ করছে। এই দল গঠনের প্রক্রিয়া ছাত্র নেতাদেরও অনেক বিভিন্ন ইস্যুতে বিএনপি সমালোচনা করছে, জড়িয়েছে বিতর্ক। অন্তর্বর্তী সরকারের যে 3 জন ছাত্র প্রতিনিধি আছেন তাদের মধ্যে নাহিদ ইসলাম উপদেষ্টা পদ থেকে পদত্যাগ করে নতুন দলের নেতৃত্ব দিয়েছেন এবং আজকে তার অভিষেক হলো বলতে গেলে নতুন দলের আহ্বায়ক হিসেবে। তারপর নাহিদ ইসলাম, আসিফ মাহমুদ আছেন, মাহফুজ আলম আছেন সরকারে। ফলে এই বিষয়ে কিন্তু সমালোচনা সরকার সবসময় এই সমালোচনাটা রাখবে যে দলের ভিতরে থেকে তারা মানে দল করছে, নতুন দল করছে, ফলে অন্তর্বর্তী সরকার নিরপেক্ষতা হারাচ্ছে। সব মিলিয়ে এই পরিস্থিতিতে রাজনৈতিক দলগুলো বক্তব্য রাখছে, যেখানে এখন অবশ্য প্রকাশ্যে জামাতের কেন্দ্রীয় নেতা মতিউর রহমান আকন্দ বলেছেন, দেশের অস্থিতিশীল পরিস্থিতির সঙ্গে স্বাধীনতার সার্বভৌমত্ব বিপন্ন হওয়ার বিষয় কেন এলো, এটি সহ সেনাপ্রধানের বক্তব্যের সার্বিক বিষয় নিয়ে তারা দলে আলোচনা করে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানাবেন। অন্যান্য দল ও জোট গণতন্ত্র মঞ্চের একাধিক শরিক দলের নেতাদের সঙ্গে কথা বললে তারা নিজেদের মধ্যে আলোচনা করে আনুষ্ঠানিকভাবে বক্তব্য দিতে রাজি হননি। অর্থাৎ সেনাপ্রধানের এই বক্তব্যটার ব্যাপারে আবার অনেকেই বক্তব্য দিতে চান না। তারা মনে করেন যেহেতু সেনাপ্রধান একটা গুরুত্বপূর্ণ বাহিনীকে রিপ্রেজেন্ট করেন, ফলে এই বক্তব্যটা দলের অবস্থানটা কি হবে তারাও ঠিক বুঝে উঠতে পারছেন না। অন্যদিকে জামাত ইসলামী কেন দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি খারাপ হলো বলে এর সাথে স্বাধীনতার সার্বভৌমত্বের কথাটা কেন আনলেন, এটাও তার কাছে পরিষ্কার হচ্ছে না। সেই কারণে সবাই দলীয় ফোরামে আলোচনার কথা বলছেন। তার মানে হচ্ছে সেনাপ্রধানের বক্তব্যকে অত্যন্ত গুরুত্বের সাথে নিয়ে সবাই কি প্রতিক্রিয়া জানাবেন এখনো সেটি তারা বুঝে উঠতে। আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন বাটপার সুদখোর ইউনূস আবার নতুন খেলা শুরু করেছেন। আমি তাকে বলেছি না যে তিনি রাজাকার, তার সঙ্গী সাথীরা রাজাকার? জলজান্ত প্রমাণ আপনাদের সামনে হাজির করছি। বাংলাদেশের
সংবাদপত্র টিভি চ্যানেল এই খবরটা করেনি, কিন্তু 27শে ফেব্রুয়ারি আনন্দবাজার পত্রিকায় এই খবরটি বেরিয়েছে যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের নতুন ছাত্রাবাসের নাম গণহত্যাকারী এক রাজাকারের নামে রাখা হয়েছে, যিনি চট্টগ্রামের কসাই নামে পরিচিত। তার নাম ফজলুল কাদের চৌধুরী ওরফে ফকা চৌধুরী। তার ছেলের নাম সালাউদ্দিন কাদের চৌধুরী ওরফে সাকা চৌধুরী। এই ফজলুল কাদের চৌধুরী রাজাকার ছিলেন, পাকিস্তানের পাচারা দালাল ছিলেন এবং মুক্তিযুদ্ধের সময় মুক্তিযোদ্ধাদের নির্যাতন করেছিলেন। চট্টগ্রামের মানুষ জানেন। তারপর দেশ স্বাধীন হওয়ার পর পালাতে গিয়েছিলেন, ধরা পড়ে যান, ঢাকার কেন্দ্রীয় কারাগারে তার মৃত্যু হয়। তার ছেলে বিএনপির সভানেত্রী, বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী খালেদা জিয়ার পরামর্শদাতা ছিলেন। মুক্তিযুদ্ধ বিরোধী অপরাধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তার বিচার হয়, প্রাণদণ্ড হয় এবং সেই সাজা এক্সিকিউট হয়। সেই ফকা চৌধুরীর নামে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের নতুন ছাত্রাবাসের নামকরণ এটাই প্রমাণ করে যে মোহাম্মদ ইউনূসের সরকার আসলে মুক্তিযুদ্ধ বিরোধী শক্তি। আয়োটা অফ ডাউট রাখবেন না। ইউনূস নিজে চট্টগ্রামের লোক, তার প্রেস সচিবও চট্টগ্রামের লোক। তাহলে ইউনূসের যেখানে জন্ম, বেড়ে ওঠা, সেই চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের নতুন ছাত্রাবাসের নাম একজন মুক্তিযুদ্ধ বিরোধী অপরাধীর নামে করার মধ্যে দিয়ে এটা প্রমাণিত হয় মুক্তিযুদ্ধের চেতনাকে মুছতে চাইছে ইউনূসের অন্তর্বর্তী সরকার। বাংলাদেশের সংবাদ মাধ্যম নিজেরাই একটা সেন্সরশিপ চালু করেছে, কারণ তারা যদি এই খবরগুলো প্রকাশ করে বা টিভি চ্যানেল দেখায়, তখন তাদেরকে পতিত স্বৈরাচারের দালাল হিসাবে দেখে দেওয়া হবে, তাদের চাকরি নিয়ে টানাটানি হবে, এমনকি তারা ফিজিক্যাল অ্যাসল্টেরও মুখোমুখি হতে পারে। সেজন্য বাংলাদেশের সংবাদ মাধ্যম এই ধরনের খবরগুলোকে সযত্নে এড়িয়ে চলে, যাতে তাদের উপর কোনো রকম প্রত্যাঘাত না হয়। বহু সাংবাদিক চাকরি হারিয়েছেন, অনেকের অ্যাক্রিডিটেশন কার্ড বাতিল হয়েছে। ইউনূস বাংলাদেশের নতুন ইতিহাস লিখতে চায়, সেই ইতিহাসের প্রাণপুরুষ জামাতে ইসলামী, আল শামস, আল বাদার, পাকিস্তানি সেনা, মুক্তিযুদ্ধ বিরোধী শক্তি। কারণ ইউনূস হচ্ছে রাজাকারের বাচ্চা, ওর প্রেস সচিব হচ্ছে রাজাকারের বাচ্চা, ওর যে উপদেষ্টারা আছেন তাদের মধ্যে অনেকেই মুক্তিযুদ্ধ বিরোধী শক্তির প্রতিনিধিত্ব করেন। বাংলাদেশের মানুষ জানেন, আমি কোনো নতুন কথা বলছি না। বাংলাদেশের মানুষ জানেন এদের ব্যাকগ্রাউন্ড কি। আর এই ছাত্ররা, এই মাহফুজ, নাহিদ, সার্জিস, হাসনাত, এর একটা অন্ধকার শক্তি, এর একটা অপশক্তি, এরা কালো শক্তি। এরা বাংলাদেশের স্বাধীন অস্তিত্বকে চিরকালের জন্য বিসর্জন দিয়ে পাকিস্তানের কলোনি বানাতে চায় বাংলাদেশকে। এই যে নতুন দল তৈরি হবে, কয়েকদিনের মধ্যেই হবে। নাহিদ ইসলাম তার হর্তাকর্তা হবেন। নাহিদ ইসলামের ছেড়ে দেয়া মন্ত্রকগুলোর দায়িত্ব পেয়েছেন হিজবুত তাহরীরের জঙ্গি, ইউনূসের বাসায় অভ্যুত্থানের মাস্টার মাইন্ড মাহফুজ। আবার মুক্তিযোদ্ধা কারা তার সংজ্ঞাও বদলে দিচ্ছে ইউনূস সরকার। অর্থাৎ রণাঙ্গনে যারা যুদ্ধ করেছেন তারাই নাকি শুধু মুক্তিযোদ্ধা, আর যারা মুক্তিযোদ্ধাদের সহায়তা করেছেন লজিস্টিক্স দিয়ে, আশ্রয় দিয়ে, বহু
নারী শক্তি এর মধ্যে ছিল, তাদেরকে আর মুক্তিযোদ্ধা বলা হবে না, তাদেরকে নতুন টার্মিনোলজিতে অভিহিত করা হবে। অর্থাৎ যারা এতদিন মুক্তিযোদ্ধা হিসাবে সমাজে পরিচিত ছিলেন, রাতারাতি তাদের মুক্তিযোদ্ধা এই খেতাবটা কেড়ে নেওয়া হবে। এটা সামাজিক অসম্মান। বিশেষ করে আওয়ামী লীগের সমর্থক, কর্মী, বুদ্ধিজীবী নেতাদের অসম্মানিত করার জন্য সুদি ইউনূস সরকারের এই নতুন চক্রান্ত। তবে সুদি ইউনূসকে কড়কে দিয়েছেন সেনাপ্রধান। আপনারা সেনাপ্রধানের বক্তব্য নিশ্চয়ই শুনেছেন। একবারের জন্য বলেননি মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। যে বক্তব্য সেনাপ্রধান দিয়েছেন তাতে বারবার করে তিনি ডক্টর ইউনূস বলেছেন, অত্যন্ত রাগতভাবে। এবং তিনি দাবি করেছেন যে নির্বাচনের রোডম্যাপ নিয়ে তার যে বক্তব্য তার সঙ্গে ইউনূস সহমত। দেখুন, বাংলাদেশ সেনাবাহিনী থেকে বিপুল সংখ্যক সেনা রাষ্ট্রপুঞ্জের শান্তিরক্ষা বাহিনীতে যায়। একটা লুক্রেটিভ অ্যাসাইনমেন্ট, মোটা অঙ্কের ডলার তারা রোজগার করে এবং রাষ্ট্রপুঞ্জের পিস কিপিং ফোর্সে যোগদান করার সুযোগ পাওয়ার জন্য বাংলাদেশ সেনার মধ্যে রীতিমতো ধরাকড়ি চলে। এখন রাষ্ট্রপুঞ্জে পিস কিপিং ফোর্সে যাদের অংশগ্রহণ সবচেয়ে বেশি, সেই দেশের সেনা যদি দেশের অভ্যন্তরে শান্তি শৃঙ্খলা বজায় রাখতে না পারে, যদি তাদের চোখের সামনে ঐতিহাসিক ৩২ নম্বর ধানমন্ডি ভেঙে চুরমার করে দেওয়া হয়, সেনাকে ভুয়ো ভুয়ো স্লোগান শুনতে হয়, তাহলে সেনার আত্মমর্যাদায় আঘাত লাগে। সেনাপ্রধান কিন্তু সেনার এই অসন্তোষটাই জানিয়েছেন এবং তিনি কিন্তু পরিষ্কার ইঙ্গিত দিয়েছেন যে এনাফ ইজ এনাফ। এরকম চলতে থাকলে মার্শাল ল প্রবর্তন করার ব্যাপারেও তিনি পিছপা হবেন না, স্পষ্ট ইঙ্গিত দিয়েছেন। বলেছেন যারা ঝগড়াঝাটি করছে, যারা কাদা ছোড়াছুড়ি করছে, তাদেরকে বলে দিচ্ছি এরকম চলতে থাকলে আমাকে ওই পথ নিতে হবে। ওই পথ মানে কি? মার্শাল ল। পরিষ্কার চেতাবনী দিয়েছেন। এবং সেনা যে ইউনূস সরকারকে সমর্থন করেছিল সেটা তো নিয়ে কারোর সন্দেহ নেই, কিন্তু সেনা বীতশ্রদ্ধ। নোবেল শান্তি পুরস্কার জয়ী ইউনূস বাংলাদেশে যে অশান্তির বাতাবরণ তৈরি করেছে তাতে বাংলাদেশের সাধারণ মানুষ ক্ষুব্ধ, ক্রুদ্ধ এবং একই সঙ্গে সেনাবাহিনী। সেনাপ্রধান কি বলেছেন? বিগত ৮ মাস ধরে যা হয়েছে, এনাফ ইজ এনাফ। হি ওয়ান্টস টু গেট রিড অফ ফ্রম দিস ক্রাইসিস। পরিষ্কার। সেনাপ্রধানকে আক্রমণ করা হবে, বলা হবে ভারতের দালাল, কারণ তিনি নির্বাচন চেয়েছেন, ভারত নির্বাচন চেয়েছে, আমেরিকা নির্বাচন চেয়েছে। নির্বাচন না হলে বাংলাদেশের এই অন্তর্বর্তী সরকারের সঙ্গে পূর্ণ কূটনৈতিক সম্পর্ক ভারতবর্ষ তো করবেই না। বৃহৎ প্রতিবেশীর সঙ্গে এই হোস্টাইল সম্পর্ক যদি অন্তর্বর্তী সরকার চালিয়ে যেতে চায়, চালাতেই পারে, কিন্তু নির্বাচনের মাধ্যমে যে সরকারই আসুক না কেন, বৃহৎ প্রতিবেশী হিসাবে ভারত বাংলাদেশের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক তৈরি করবে, পূর্ণ কূটনৈতিক সম্পর্ক, এবং আমরা চেষ্টা করব সম্পর্কের সোনালী অধ্যায় রচনা করার জন্য। বাংলাদেশের সাধারণ মানুষের বিরুদ্ধে আমাদের ক্ষোভ নেই, যদিও বাংলাদেশের ৩০% মানুষ অত্যন্ত ভারত বিরোধী। এরা ৭১ সালেও মুক্তিযুদ্ধকে সমর্থন করেনি, এরা রাজাকারের। Join Indian Institute of Hotel Management now. Right choice, right decision. উত্তরাধিকারী এরা আল বাদর আল শামসের পতাকাটা এখনো ধরে রেখেছে। এরা
বাংলাদেশকে পাকিস্তানের কলোনি বানাতে চায়। এই অংশটুকু বাদে বাকিটা, একটা অংশ ভারতকে ভালো বন্ধু বলে মনে করে, একটা অংশের ভারতের সম্পর্কে কিছু ক্ষোভ অনুযোগ আছে, কিন্তু তারা ভারতকে শত্রু বলে মনে করে না। কিন্তু জামাতে ইসলামী সহ এই সমস্ত র্যাডিকাল ইসলামের যারা সমর্থক, তারা ভারতকে শত্রু রাষ্ট্র বলে মনে করে। কিন্তু তারা কখনোই বাংলাদেশে অ্যাজ অফ নাও সংখ্যাগরিষ্ঠ মানুষ নয়। ইউনূস হচ্ছে ওই 25-30% মানুষের প্রতিনিধিত্ব করে। সেই জন্যই বলেছিলেন না, আমি রিসেট বাটন পুশ করে দিয়েছি। মুক্তিযুদ্ধ আবার কি, সবকিছুই হয়েছে জুলাই আগস্টে। দেখুন, শেখ মুজিব, তার স্ত্রী, শেখ পরিবারের সদস্যদের নামে বাংলাদেশে বহু স্থাপত্য, বহু প্রতিষ্ঠানের নামকরণ হয়েছে। আমি এগুলোকে সমর্থন করি না, কয়েকটা থাকতে পারে, কিন্তু বাংলাদেশে 100টা প্রতিষ্ঠানের মধ্যে যদি 90টার বেশি শেখ পরিবারের লোকজনদের নামে নামকরণ হয়, সেটা অত্যন্ত দৃষ্টিকটু, একদমই ভালো লক্ষণ নয়। ভারতবর্ষ কিন্তু এই ঘটনা আছে। নেহেরু গান্ধী পরিবারের নামে ভারতবর্ষে কটা সরকারি প্রকল্প আছে, কটা স্টেডিয়াম আছে, কটা এয়ারপোর্ট আছে, অগন্তিক। লাল বাহাদুর শাস্ত্রীর নামে কটা আছে, অনেক ভাবনা চিন্তা করে আপনি একটা দুটো পেতে পারেন। আচ্ছা, নরসিংহ রাওয়ের নামে তো কোনো প্রকল্পই নেই, যে নরসিংহ রাও ভারতবর্ষকে উদার অর্থনীতি পথে নিয়ে গিয়েছিলেন, যার মরদেহ কংগ্রেসের সদর দপ্তর 24 নম্বর আকবর রোডে প্রবেশ করার অনুমতি পায়নি। তাহলে বাংলাদেশে শেখ পরিবার মনে করত তারাই হচ্ছে মুক্তিযুদ্ধের শেষ কথা, আর আমাদের দেশেও নেহেরু গান্ধী পরিবার মনে করত দেশের স্বাধীনতায় তারা ছাড়া আর কেউ নেই। সুভাষ বোস নেই, বল্লভভাই প্যাটেল নেই, অন্যান্য কেউ নেই, সব করেছে নেহেরু গান্ধী পরিবার। ঠিক যেমন শেখ হাসিনা মনে করেন বাংলাদেশের মুক্তিযুদ্ধে সবথেকে বেশি ভূমিকা তাদের। সম্পূর্ণ ভুল ন্যারেটিভ। বঙ্গবন্ধুর ভূমিকা ঐতিহাসিক বাংলাদেশের স্বাধীনতার জন্য, কিন্তু একা বঙ্গবন্ধু বাংলাদেশের স্বাধীনতা আনেননি, তাতে বাংলাদেশের অনেক মানুষের সহযোগিতা ছিল, ভারতের ছিল। কিন্তু বাংলাদেশের যারা বঙ্গবন্ধুর সহযোগী ছিলেন তাদের কথা সেভাবে কিন্তু শেখ হাসিনা মনে রাখেননি। এই নিয়ে বাংলাদেশের মানুষের মনে ক্ষোভ আছে, মুক্তিযুদ্ধের পক্ষের শক্তির মনেও ক্ষোভ আছে। কিন্তু মুক্তিযুদ্ধ বাংলাদেশের ইতিহাসে, ভারতীয় উপমহাদেশের ইতিহাসে স্বর্ণাক্ষরে লিখিত থাকবে। সেই ঐতিহ্য, সেই ইতিহাসকে ভুলিয়ে দেওয়ার চেষ্টা ইউনূস করছে, তার সাঙ্গপাঙ্গরা করছে। তার বিরুদ্ধেই তো বাংলাদেশের লড়াই। সেনাপ্রধান ইউনূসকে হুঁশিয়ারি দিয়ে দিয়েছে, এই হচ্ছে টাইমলাইন, এর মধ্যে নির্বাচন করুন, না হলে তল্পা গুটিয়ে যেখান থেকে এসেছিলেন সেখানে চলে যান, বাকিটা আমরা বুঝে নেব। তবে ইউনূস ভয়ঙ্কর বদমাইশ, ধূর্ত। ও কিন্তু মরণ কামড় দেওয়ার চেষ্টা করবে। সেনাপ্রধানকে সরানোর চক্রান্ত হচ্ছে। যারা বিপ্লবী সরকার গঠন করতে চান তারা কিন্তু নির্বাচন চান না, তাদের মধ্যে ফরহাদ মাজাহার আছেন। এই ধূর্ত লোকটা একসময় আগুনখোর বিপ্লবী ছিল। আমাদের দেশে, বিশেষ করে পশ্চিমবঙ্গ, কলকাতায় 70-এর দশকে যে নকশাল আন্দোলন হয়েছিল, সেই আন্দোলন থেকে উৎসাহিত হয়ে 91 সালে বাংলাদেশে আনসার বিদ্রোহ করতে চায় ফরহাদ মাজাহার। তারপরে দেশ ছাড়া হয়, আমেরিকায় চলে যায়, ফিরে আসে, রাতারাতি ভোল বদলে সে এখন ধর্মগুলো হয়েছে। সে বলে
ধর্মনিরপেক্ষতা ওটা তো গলায় জড়ানো বিষধর সাপের মতো। এই ম্যাপুজ ট্যাপুজদের হচ্ছে পরামর্শদাতা, গুরু, এরাই বলছে বিপ্লবী সরকার। প্রথম কথা, জুলাই অগাস্টে বাংলাদেশে যেটা হয়েছে সেটা বিপ্লব নয়, সেটা অভ্যুত্থান। সেনাপ্রধান কিন্তু এদের রোষের মুখে পড়েছেন, তাকে হটানোর জন্য চক্রান্ত হবে। সেনাবাহিনীর মধ্যে কট্টর ইসলামিক দর্শনে বিশ্বাসী লোকজন আছে, তারা কিন্তু চেষ্টা করবে সেনাপ্রধানকে হটাবার, এবং তাতে অন্তর্বর্তী সরকার সহায়তা করবে। কারণ ইউনূসের এখন দু চোখের বিষ হচ্ছে সেনাপ্রধান ওয়াকারুজ্জামান। কারণ ইউনূসের নোংরা খেলা ধরে ফেলেছেন ওয়াকার। ইউনূস রাষ্ট্রপতি হতে চায়, কিন্তু শাহাবুদ্দিনকে সরাতে পারছে না সেনা এবং বিএনপির আপত্তিতে। তাই রাষ্ট্রপতিকে ব্যক্তিগতভাবে অপমান করে এমন একটা পরিস্থিতি সৃষ্টি করতে চাইছে যাতে সম্মান বাঁচাতে শাহাবুদ্দিন পদত্যাগ করেন। তারপর সুপ্রিম কোর্টের অস্থায়ী প্রধান বিচারপতি অস্থায়ী রাষ্ট্রপতি হবেন, তিনি ইউনূসের নাম রেকমেন্ড করবেন এবং ইউনূস রাষ্ট্রপতি হবেন। এটা ইউনূসের ছক। সেনাপ্রধান ধরে ফেলেছেন সেনাপ্রধান। সেই জন্য বলছেন নির্বাচন, এবং বিএনপি যদি ধরুন ক্ষমতায় আসে, কোনো অবস্থাতে ইউনূসকে তারা রাষ্ট্রপতি হিসাবে মনোনীত করবে না। তাই ইউনূস মরিয়া হয়ে গেছে। যে কোনো মূল্যে রাষ্ট্রপতি শাহাবুদ্দিনকে সরিয়ে যদি ওই পদে বসা যায়। নির্বাচন না, কিসের নির্বাচন? সংস্কারের ধুয়ো তুলে এই সুদী বৃদ্ধ ক্ষমতা ভোগ করতে চাইছে চর্বচস্যলের চেপেও। সেনাপ্রধান ও নোংরা খেলাটা ধরে ফেলেছে। সেই জন্য আমি তো বলবো অপমান করেছে সেনাপ্রধান, পরিষ্কার। নইলে অন্তর্বর্তী সরকারের মুখ্য উপদেষ্টা নোবেলজয়ী অর্থনীতিবিদ ডক্টর ইউনূস, সবাই তাকে এইভাবেই সম্বোধন করে। সেনাপ্রধান শুধু ডক্টর ইউনূস বলে চালিয়ে দিল। এই ইঙ্গিতটা কিন্তু লাউড অ্যান্ড ক্লিয়ার যে সম্পর্ক তলানিতে ঠিক আছে। এই যে ছাত্রদের যে দল, সেই দল যে ইউনূস সরকারের মদদে হচ্ছে সন্দেহ। এই যে নাহিদ ইসলাম পদত্যাগ করলেন, তারপরে সাংবাদিক বৈঠক করেছিলেন। হি ইজ প্ল্যান্ড বাই টু ব্যুরোক্র্যাটস। একটা হচ্ছে ইউনূসের চামচা প্রেস উপদেষ্টা শফিকুল আলম আর তার ডেপুটি। আচ্ছা, একজন লোক পদত্যাগ করে দল করবে, সে সরকারের অংশ নয়, সে সাংবাদিক বৈঠক করছে। সেই সাংবাদিক বৈঠকে উপস্থিত সরকারি কর্তারা। এর থেকে কি প্রমাণ করে? যে অন্তর্বর্তী সরকারের সব রকম সাহায্যেই নতুন দলটা তৈরি হচ্ছে। কয়েকদিন আগে ঢাকার একটা 5তলা হোটেলে আর্মি, নেভি, এয়ারফোর্সের চিফ, প্রাক্তন সেনাকর্তারা, কিছু রাজনৈতিক দলের লোকজন, কিছু বুদ্ধিজীবী, মূলত সেনাকর্তারা একটা থিঙ্ক ট্যাঙ্ক তৈরি করেছে। সেই থিঙ্ক ট্যাঙ্কে কারা ছিলেন বিস্তারিতভাবে নাম বাংলাদেশের অনেকগুলো কাগজে বেরিয়েছে, কিন্তু ছোট করে। কিন্তু সেখানে কি আলোচনা হয়েছে সেটা কিন্তু জানা যায়। দেখুন, ওই থিঙ্ক ট্যাঙ্কের আত্মপ্রকাশের 48 ঘন্টার মধ্যে সেনাপ্রধান ওয়াকারুজ্জামান একেবারে ঝেড়ে কাপড় পরিয়ে দিলেন ইউনূসকে, পরিষ্কার হুঁশিয়ারি দিলেন, বলতে পারেন হুমকি দিলেন। হয় ইউনূসকে সেনার কথা শুনে চলতে হবে, সেনা যা বলছে সেই রোডম্যাপ ফলো করতে হবে, নইলে বাক্স প্যাটেরা হয়ে গেছে। অতীতেও ছিল, এখনো আছে, ভবিষ্যতে হবে। কারণ এই আন্দোলন পরবর্তী সময়ে ছাত্রদের যতগুলো সিদ্ধান্তের ব্যর্থতা, এটার মেইন রিজন হচ্ছে বিএনপি। ইভেন যেই ইস্যুগুলো নিয়ে বিএনপি একদম স্ট্রং, আর এই দলটাকে বিএনপি আগাগোড়া মনে করে ডক্টর ইউনূস নিজের মেধা বুদ্ধি খাটিয়ে আগামী দিনে তার স্বপ্নকে বাস্তবায়ন করতে
প্লাস তরুণদের স্বপ্নকে বাস্তবায়ন করতে কিংস পার্টি হিসাবে এই দলটাকে তৈরি করেছে। এখন আজকে উদ্বোধনের দিন বা সূচনার দিন তারা যে বক্তব্যটা দিয়েছে, বিএনপি এটাতে শতভাগ দ্বিমতে আছে। কোনটা? সংবিধান পরিবর্তন নিয়ে ছাত্ররা অনেক চেষ্টা করছে, কিন্তু বিএনপি কিন্তু এখান থেকে সরে নাই। আর এই সংবিধান না সরার কারণে রাষ্ট্রপতির চুপ্পু কিন্তু এখনো ক্ষমতায় আছে। কি ঘোষণা দিল? দলটির যিনি প্রধান নাহিদ ইসলাম তিনি বলছেন, আমরা মনে করি জুলাই 2024 এই গণঅভ্যুত্থানে আমাদের সেকেন্ড রিপাবলিক প্রতিষ্ঠার লড়াই সূচনা করেছে। একটি গণতান্ত্রিক নতুন সংবিধান প্রণয়নের মাধ্যমে আমাদের সাংবিধানিক স্বৈরতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার সকল সম্ভাবনার অবসান ঘটাতে হবে। তো আমাদের সেকেন্ড রিপাবলিক প্রতিষ্ঠার জন্য গণপরিষদ নির্বাচনের মাধ্যমে একটি নতুন সংবিধান প্রণয়ন আমাদের অন্যতম প্রাথমিক লক্ষ্য। আমাদের সেকেন্ড রিপাবলিককে জাতীয় স্বার্থ সুরক্ষায় শক্তিশালী প্রতিরক্ষা ব্যবস্থা গড়ে তোলা হবে। ভেঙে পড়া রাজনৈতিক, সামাজিক, অর্থনৈতিক, সাংস্কৃতিক প্রতিষ্ঠানগুলো পুনরায় গড়ে তোলা এবং তাদের গণতান্ত্রিক চরিত্র রক্ষা করা হবে আমাদের রাজনীতির অগ্রাধিকার। এর মধ্যে দিয়ে আমরা একটি পরিপূর্ণ গণতান্ত্রিক রাষ্ট্র হিসাবে আবির্ভূত হতে পারবো। আসলে পারবে? আমার মনে হয় না। অনেকে ভাববে যে কেন মনে হয় না, কারণ তাদের যে টিমটা এটা তো এমনিতে ভাই এখন সিন্ডিকেট হিসেবে দাবি করা হচ্ছে যে এরা একটা সিন্ডিকেট। যতগুলো টিম তৈরি হয় এরা সবাই 8, 10, 15, 20 জন, এরাই সবগুলোর প্রধান থাকে, অথবা এদের বন্ধু বান্ধব আর একটা ঢাবি কেন্দ্রিক। যদি গণতান্ত্রিক হতো তাহলে সারা বাংলাদেশের ছাত্রদেরকে নিয়ে রাজনৈতিক দলটার একটা উত্থান হইতো, কমিটিতে জায়গা পাইতো। আর যাদেরকে জায়গা দেওয়া হয়েছে, ওই যে কেউ গাড়ির দরজা খোলা টাইপের পোস্টে আছে, বেসরকারি ছাত্ররা বলছিল। আবার স্টেক হোল্ডারদের মধ্যে থেকে কাকে মূল্যায়ন করা হয়েছে এটা নিয়েও কিন্তু প্রশ্ন আছে। এখন এই যে সংবিধান পরিবর্তন, এটা ছাত্ররা পারবে কখন? নিরঙ্কুশ তারা যদি জনপ্রিয়তা পাইয়া আসন জয় কইরা তারা সংসদে যায় তখন। এখন তারা চাপ দিয়া সংবিধান কোথায় বদলাবে? এটা এই ডক্টর ইউনূসের এই সরকারের কোমরে আসলে এতটুকু শক্তি নাই যে সংবিধানে হাত দিবে। ইভেন এটা নিয়ে অনেক ধরনের আলোচনা চলছে, কিন্তু এটা সফলতার মুখ দেখে নাই। বিএনপির স্পষ্ট বক্তব্য, সংবিধান পরিবর্তন হবে না, প্রয়োজনে সংস্কার করেন যে যে জায়গায় দরকার। এখন অনেকে ভাবতে পারেন কেন বিএনপির 72 সংবিধানটা রাখতে চায়, আওয়ামী লীগের আমলে করা হলেও কারণ আছে। বি অনেস্টলি, এই সংবিধানটার যেই সিস্টেম তৈরি করা হয়েছে সেই সিস্টেমে অনেক কিছুই আছে যেটা বিএনপির জন্য ফয়দাজনক, আওয়ামী লীগের জন্য ফয়দাজনক, জামাতের জন্য ফয়দাজনক, জাতীয় পার্টির জন্য জনক। এখন যারা ছাত্ররা আছে তারা আসলে কি ওই ফয়দা সরানোর জন্য সংবিধান সরাতে চাচ্ছে, নাকি এটা আওয়ামী লীগ করছে এই কারণে সরাইতে চাচ্ছে, সেটাই হচ্ছে মূল বিষয় আলোচনার। কারণ তারা মনে করছে জিয়াবাদ আছে এই দেশে, মুজিববাদ আছে, তারা নতুনবাদ তৈরি করবে, গণতন্ত্রের ইমাম নাহিদবাদ হয়তো হইতে পারে। এই কথাটা কেন বললাম? হান্নান মাসুদ বলছে গণতন্ত্রের ইমাম হচ্ছে নাহিদ। ধন্যবাদ প্রিয় দর্শকবৃন্দ, আমাদের ফুল ভিডিওটি দেখার জন্য আপনাকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুরা, ইতিমধ্যে সোশ্যাল মিডিয়াতে যে সমস্ত ভিডিওগুলো দেখতে পেয়েছেন সেই সমস্ত ভিডিও নিয়ে আপনাদের কি মন্তব্য, এবং আজকের যে ভিডিওগুলি আপনারা দেখলেন আজকের এই ভিডিওটা নিয়ে আপনাদের কি মন্তব্য, অবশ্যই সেটা কমেন্ট বক্সে কমেন্ট হিসেবে দেখতে চাই। সেনাপ্রধানকে নিয়ে এবং এই বর্তমান বাংলাদেশের ডোনাল্ড ট্রাম্প, শেখ হাসিনা, ডক্টর ইউনূস এবং সমন্বয়কারীদেরকে নিয়ে কি মন্তব্য অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে দেখতে চাই। আর হ্যাঁ, এমন নিত্য নতুন আপডেট খবর সবার আগে পেতে চাইলে এখনই আমাদের এই পিচ্চি সাকিব ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।